আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালী কি ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কারণ আমেরিকা ইরানের উপর নৌ ব্লকেট আবারও আরোপ করেছে। আর এদিকে ইরান বলছে মার্কিন সেনারা হরমুজ প্রণালীতে থাকা অবস্থায় 1 ফুট থেলেও তারা মধ্যপ্রাচ্য থেকে বের হতে দেবে না হরমুজ প্রণালী দিয়ে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরান ও ইয়েমেনের কাছে যেসব পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে আন্তর্জাতিকভাবে, সেই রপ্তানি ঠেকানোর ব্যাপারে চীন যথেষ্ট কার্যকর ভূমিকা নিচ্ছে না। আর জবাবে চীন কি বলছে জানেন? চীন বলেছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে এটা একদম ঠিক হয়নি, দ্রুত এই যুদ্ধ অতি বিলম্বে বন্ধ করা উচিত। এদিকে ইসরায়েল ও আমেরিকার সেনাবাহিনীর মধ্যে এবং গোয়েন্দা সংস্থার মধ্যে আরো ঘনিষ্ঠ ও সমন্বয় করার যে প্রস্তাব মার্কিন রিপাবলিকান দল দিয়েছিল, সেই প্রস্তাব মার্কিন সিনেটে প্রত্যাখ্যান করা হয়েছে। কে করেছে? ডেমোক্রেট সিনেটর সদস্যরা। আরেকটি খবর হচ্ছে ইরান থার্মো নিউক্লিয়ার বোমা বানিয়েছে কি না, এটা নিয়ে বিশ্ব মিডিয়ায় নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। থার্মো নিউক্লিয়ার বোমা মানেই হচ্ছে হাইড্রোজেন বোমা। একটা হাইড্রোজেন বোমায় কমপক্ষে 50 মেগাটন শক্তি থাকতে পারে। 50 মেগাটন মানে কয়েক হাজার পরমাণু বোমার সমান। আসলে বাস্তবতা কি? ইরান এই হাইড্রোজেন বোমার অধিকারী হয়েছে কিনা? এপাশে মধ্যপ্রাচ্যে নতুন করে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে এখন পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা থেকে যুদ্ধে জড়িয়ে যাবে কি না, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। বন্ধুরা, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। সর্বপ্রথম যে আলোচনা আমি করতে চেয়েছি সেটি হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালীতে আমেরিকান টাইম মঙ্গলবার বিকালে অর্থাৎ গতকাল রাত থেকে নৌ অবরোধ আরোপ করেছে। এই নৌ অবরোধ আরোপ করার মানে হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো তেলবাহী জাহাজ বা কোনো জাহাজ যেতে পারবে না। আমেরিকার সেনাবাহিনী তা ঠেকিয়ে দেবে, আটক করে দেবে। এক কথা বলা যায়, ডাকাতি করবে, ছিনতাই করবে। আর ইরান জবাবে বলছে হরমুজ প্রণালী দিয়ে ইরানের যদি কোনো জাহাজ চলাচল করতে না পারে তাহলে এই হরমুজ প্রণালীও কারো জাহাজ চলবে না। এই হরমুজ প্রণালী দিয়ে কারো জাহাজ বের হবে না। 1 ফুটা তেলও এই পথ দিয়ে বাইরে যেতে পারবে না। ইরান কিন্তু একথা বলে দিয়েছে। বন্ধুরা, তাহলে এখন প্রশ্ন আসছে, দুই দেশ যখন একই রকম অবস্থানে, তখন অনেক বড় ভয়ঙ্কর কোনো যুদ্ধ হরমুজ প্রণালীতেই হতে যাচ্ছে কিনা? এর জবাবে আমি বলবো অবশ্যই এরকম বড় একটা যুদ্ধ সংঘটিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এর মধ্যে সংঘাত কিন্তু কম বেশি উভয় দেশের মধ্যে হচ্ছে। এই কয়েকদিনে আমেরিকা যে হামলা চালিয়েছে ইরানের মধ্যে, তা মূলত হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই হামলাগুলো চালিয়েছে। হামলাগুলো সব হয়েছে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, যেমন বন্দর আব্বাস, এবারে বুশেহর, কিশ দ্বীপ, কেশম দ্বীপ, হরমুজ গান প্রদেশ, চাবাহার অর্থাৎ দক্ষিণ এলাকায় এই হামলাগুলো চালিয়েছে। এই এলাকায় একটু ভেতরে কোথাও কোথাও ইরানের মাঝখানো অঞ্চলে ঢুকে হামলা করেছে।
কখনো কখনো ইরানের উত্তর অঞ্চলে বা তেহরানের দিকেও হামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা অল্প স্বল্প। কিন্তু মূল ঘটনা যা ঘটেছে, আমেরিকার পক্ষ থেকে যা ঘটানো হয়েছে, সেগুলো হলো ইরানের দক্ষিণ অঞ্চলে। এই দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিস্টেম, ড্রোন ফ্যাসিলিটি রয়েছে। এরপর তাদের সামরিক বাহিনীর অনেক উপস্থিতি ও অবস্থান এই অঞ্চলে রয়েছে। হরমুজ প্রণালী শুধু নয়, পুরো পারস্য উপসাগরই ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরো পারস্য উপসাগরের উত্তর যে পারটা আছে, সেই পার হচ্ছে ইরানের একার নিয়ন্ত্রণাধীন। সেই ক্ষেত্রে এই সাগর পাড়ি দিয়েই অনেক দুষ্কৃতকারী শত্রু বাহিনী ইরানের ভিতরে ঢুকতে পারে। এছাড়া এই সাগরের অপর প্রান্তেই মার্কিন বাহিনীর এত অবস্থান ছিল, ফলে ইরানকে এই বিষয়টা মাথায় রাখতে হয়েছে যে হরমুজ প্রণালী এলাকা শুধু নয়, পুরো চাবাহার থেকে অর্থাৎ পাকিস্তানের সীমান্ত থেকে একেবারে ইরাক, কুয়েত সীমান্ত পর্যন্ত পুরো অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় ইরান সরকারকে, তার কেবলমাত্র তাদের নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই জায়গা থেকে অনেক সামরিক অবস্থান আলটিমেটলি ইরানের দক্ষিণ অঞ্চলে আছে, আর সেগুলো লক্ষ্য করেই গত কয়েকদিন ধরে আমেরিকা বারবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। আর এর জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রজাতন্ত্র ইরানকেও মধ্যপ্রাচ্যের যেসব দেশ রয়েছে, বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমানেও মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। গত রাতে যে হামলা হয়েছে, গত রাতে প্রচুর হামলা করেছে আমেরিকা, ইরানও প্রচুরভাবে জবাব দিয়েছে, এই সারলে পাটকেল হিসেবে জবাব দিয়েছে। আমরা যা খবর পাচ্ছি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি, আমেরিকার যে বিমান ঘাঁটি আসছে সেখানে, এবং পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটা মোটামুটি একেবারে ধ্বংস করে দিয়েছে ইরান। কুয়েতেও ব্যাপক হামলা হয়েছে। তারপর জর্ডানের প্রিন্স সুলতান এয়ারবেস এবং প্রিন্স হাসান এয়ারবেসও মারাত্মক রকমের হামলা চালিয়েছে ইরান। কারণ এখন আর বসে থাকার কোনো সুযোগ নেই। বন্ধুরা, আসলে আমেরিকা ইরানের দক্ষিণ অঞ্চলে হামলা করে ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে, যাতে ফ্রন্ট লাইনটা ভেঙে পড়ে যায়, এই জন্য ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকা হামলা করে। এরপর তারা চাইবে যে ফ্রন্ট লাইন ভেঙে দিয়ে স্থল অভিযান চালানোর একটা চেষ্টা তারা করতে পারে। এরকম পরিকল্পনা আছে বলে জানা যাচ্ছে, বিভিন্ন মিডিয়ায় ট্রাম্পের বিভিন্ন বক্তব্য এরকম বোঝা যাচ্ছে। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে না, হয়তো অন্য কেউ চালাবে। মার্কিন প্রেসিডেন্টের কথা সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। উনি বলেন এক করেন আরেক। উনি বলছেন যে ওনারা ইরানের ভিতরে স্থল অভিযান চালাবেন না, কিন্তু অন্য কেউ চালাতে পারে। এটা কি রকম একটা কথা আমি বুঝতে পারছি না। উনি বলছেন হয়তো অন্য কেউ চালাবে। আচ্ছা, তার মানে কুর্দি বা আরো কিছু যে সন্ত্রাসী গোষ্ঠীকে ঢুকিয়ে দেবে আমেরিকা। আমেরিকার তো একটা লালিত গোষ্ঠী আছে কুর্দি, তাদের দিয়ে ইরানে স্থল অভিযান চালাতে পারে। তবে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন এখানে তার বিপরীত কিছু করতে ওরা তো থাকবেই। কুর্দি সহ আরো যেসব ইরান বিরোধী উগ্রপন্থী গেরিলা গোষ্ঠী আছে, তারাও হয়তো থাকবে এই স্থল অভিযানে। তার সাথে অবশ্যই ইসরায়েল থাকবে। আমেরিকার সেনারা ইরানের ভিতরে স্থল অভিযান চালানোর চেষ্টা করবে। যদি স্থল অভিযান চালায়, তবে ইরান আগেই বলে রেখেছে আমেরিকা ও ইসরায়েলের কবরস্থান হবে ইরানের মাটি, অর্থাৎ একটি সেনাও আমেরিকা ইসরায়েলে ফিরে যেতে পারবে না। প্রত্যেকটি সেনাকে ধরে হত্যা করে ইরানের মাটিতেই মাটির ছাপা দিয়ে রাখবে। লাশের পর লাশ পড়বে, হাজার হাজার অগণিত লাশ পড়বে ইরানের মাটিতে। যাই হোক বন্ধুরা, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টা অবরোধের যেসব ঘটনা ঘটেছে, তাতে আসলে অনেক বড় ভয়ঙ্কর
যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই রকম প্রেক্ষাপটে বিশেষ করে সামাজিক মাধ্যমগুলিতে খবর ছড়িয়ে পড়েছে যে ইরান নাকি 35টি হাইড্রোজেন বোমা বানিয়েছে। চিন্তা করছেন, 35টি হাইড্রোজেন বোমা ইরান নাকি বানিয়েছে। এটা যা থার্মোনিউক্লিয়ার বোমা বলা হয় একে, বা হাইড্রোজেন বোমা বলা হয়। পরমাণু বোমার চেয়ে হাইড্রোজেন বোমা অনেক 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 বেশি শক্তিশালী। তার কারণ পরমাণু বোমা যেসব ফিশন ঘটায়, যেসব বিস্ফোরণ ঘটায়, হাইড্রোজেন বোমা পরমাণু বোমা ব্যবহার করে প্রাথমিক কাজটা করে, বাদ বাকি শক্তি অর্জন করে অন্য খায় দেয়। আমেরিকা জাপানে হিরোশিমায় যে পরমাণু বোমা ব্যবহার করেছিল তার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, আর নাগাসাকিতে যেটা মেরেছিল তার শক্তি ছিল 21 কিলোটন। তার ধ্বংস ক্ষমতা তো আমরা কম বেশি প্রত্যেকে দেখেছি এবং বই পুস্তকে পড়েছি, ইতিহাসে জেনেছি। এখন আমেরিকা, রাশিয়া এসব দেশের হাতে যে সব ছোট ছোট পরমাণু বোমা আছে তার শক্তি এর চেয়ে কয়েক গুণ বেশি। বাস্তব কথা হচ্ছে, রাশিয়ার হাতে যে সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা আছে তার সর্বোচ্চ শক্তি হচ্ছে 500 থেকে 800 কিলোটন। হিরোশিমা নাগাসাকিতে কিন্তু ব্যবহার হয়েছিল 15 থেকে 21 কিলোটন শক্তির বোমা। আর রাশিয়ার কাছে সবচেয়ে শক্তিশালী বোমা শক্তির মাত্রা হচ্ছে 500 থেকে 800 কিলোটন। আর হাইড্রোজেন বোমা রাশিয়া পরীক্ষা করেছিল, তার শক্তি ছিল 50 মেগাটন, অর্থাৎ 1000 কিলোটনে 1 মেগাটন। 1000 কিলোটনে 1 মেগাটন। 500 কিলোটন ছিল সেই জার বোমার শক্তি। 500 কিলোটন কত পরমাণু বোমা হয় আপনারা একবার চিন্তা করে দেখুন। বন্ধুরা, জার বোমা যেটা রাশিয়া পরীক্ষা করেছিল তার মূল টার্গেট ছিল 100 মেগাটন শক্তি দিয়ে বোমা বানানো হবে, কিন্তু তার ধ্বংস ক্ষমতা ও তেজস্ক্রিয়তা এত মারাত্মক হবে সেটা অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য অর্ধেক নামিয়ে আনা হয়। বন্ধুরা, 1000 কিলোটন দিয়েও যদি একটা পরমাণু বোমা বানানো হয় তাহলে সেই জার বোমা 50টা পরমাণু বোমার সমান। চিন্তা করছেন? কিন্তু বেশিরভাগ পরমাণু বোমার যে শক্তি তা এখন 100 কিলোটনের ভেতরেই রাখা হয়। বন্ধুরা, পৃথিবীতে 9টি পরমাণু শক্তিধর দেশের কাছে সম্ভবত 12,183টি পরমাণু বোমা আছে। এই সমস্ত পরমাণু বোমা মিলিয়েও মাত্র কয়েকটা হাইড্রোজেন বোমার সমান। বলা হচ্ছে ইরানের কাছে 35টি হাইড্রোজেন বোমা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়ে সত্যতা নিশ্চিত করা কঠিন। আমি সত্য বলে মনে করি না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার কোনো ঘোষণা দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত ইরানের পক্ষ থেকে পরিষ্কার কোনো ঘোষণা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমি প্রপার্টিটা বিশ্বাস করতে পারি না। আমি তখনই বিশ্বাস করবো যখন ইরান ঘোষণা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বলার সুযোগ নেই। হ্যাঁ, ইরানের কাছে পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমা আছে। তবে আমি আবারও বলি, ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির সাবেক প্রধান, পরে তিনি মেজর জেনারেল হওয়া আমির আলী হাজিজাদে মনে হয় হাজিজাদে, তিনি একসময় বলেছিলেন, গত বছর 12ই জুন যখন ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়, সম্ভবত তার কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে ইরানের কাছে পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা খেয়াল করে দেখেন। তিনি বলেছিলেন ইরানের কাছে পরমাণু বোমার চেয়েও বড় প্রযুক্তি আছে। তাহলে হাইড্রোজেন বোমা যদি পরমাণুর চেয়ে বড় কিছু হয়, এবং অবশ্যই তাই হয়, তাহলে ইরানের কাছে হাইড্রোজেন বোমা আছে ধরে নেওয়া যায়। অথবা তাদের কাছে এমন মিসাইল বা এমন অস্ত্র আছে যা ব্যবহার করে একটা শহরের সব ইলেকট্রনিক ডিভাইস কয়েক সেকেন্ডের ভিতরে অকেজু করে ফেলতে পারে। ব্যাপক ধ্বংসযোগ্য হবে না, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে অকেজু হয়ে যাবে। ইরান তো এই ধরনের শক্তির অধিকারী, ইরান এমনটাই বলেছে। সেক্ষেত্রে দেখা যায় ইরানের কাছে যে সামরিক শক্তি আছে তা দিয়ে আমেরিকাকে মোকাবেলা করার মতো অবস্থা আছে, এটা মোটামুটি বোঝা যায় এবং বলা যায়। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ইরানকে ধ্বংস করে দিতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র যা চাবে তা কখনো পূরণ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ইরানকে ধ্বংস করে দিয়ে একটা কিছু করে ফেলবে,
এমনটা বাবা কল্পনা করা যায় না। বন্ধুরা, হ্যাঁ, ইরানকে যেহেতু বাগে আনতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র, নত স্বীকার করাতে পারছে না, সেই ক্ষেত্রে তারা হয়তো শেষমেশে পরমাণু বোমাও ব্যবহার করতে পারে। এটা সম্ভব কিছু না, আমেরিকার জন্য এটা সম্ভব কিছু না। আমেরিকা এটাকে নাথিং কিছু ছাড়া কিছু বুঝে না। কিন্তু সেটা যদি করে, আমেরিকা সেটা যদি ভুল করেও করে, তাহলে হয়তো পরিণতি পরিণতি ভিন্ন রকম হবে। আমরা এখন ওই বলবো না সেই পরিণতির বিষয়ে, বা বলতেও পারছি না কি হবে। কিন্তু ইরান এই সমস্ত কিছু মাথায় রেখে সামনে এগুচ্ছে বলে আমার কাছে, আমি একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হয়, আমার কাছে এটাই মনে হয় যে আমেরিকা আমেরিকা যাই করবে তার ইরান তার কিছু মাথা বিবেচনা রেখেই সামনে আগাচ্ছে। ইরানের সামনে এই কথা নিশ্চয়ই আছে যে আমেরিকা ও ইসরায়েলের হাতে পরমাণু বোমা আছে, তারা তো পরমাণু বোমা ব্যবহার করতে পারে। তখন আমরা কি করব? এই বিষয়টা নিশ্চয়ই ইরানিদের মাথায় আছে। যাই হোক, আমরা এখন অন্য একটি প্রসঙ্গে যাই। এর আগে আমি একটা কথা বলি। আমরা খেয়াল করেন, যুদ্ধের সময় বলেছিলেন যে যে ইরান বলেছিল যে হেরা যা মার্কিন এবং ইসরায়েল যা আঘাত করবে তার থেকে আমরা দ্বিগুণ আঘাত করবো। হেরা যদি একটা আঘাত করে আমরা দুইটা আঘাত করবো। তারা যে যে রকম অস্ত্র দিয়ে আঘাত করবে আমরা সেই রকম অস্ত্র দিয়ে আঘাত করবো। এটাতে বোঝা যায় যে আমেরিকা যদি পরমাণু অস্ত্র দিয়ে হামলা করে, তাহলে ইরানও সেই রকম পরমাণু অস্ত্র দিয়ে হামলা করবে। এতে বোঝা যায় ইরানের কাছে অবশ্যই পরমাণু বোমা আছে। বন্ধুরা, যাই হোক, এখন আমরা অন্য একটি প্রসঙ্গ একটু আলাপ করি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে ইরান ও ইয়েমেনের কাছে যেসব পণ্য রপ্তানি করা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ স্বীকৃতভাবে নিষিদ্ধ করা হয়েছে, চীন সেগুলো মানছে না, সেই নিষেধাজ্ঞা মানছে না। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে চীন আন্তর্জাতিক কোনো সংস্থাকে সহযোগিতা করছে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কখনো সহযোগিতা করছে না। আর চীন এই অভিযোগের জবাবে স্পষ্ট কড়া ভাষায় জবাব দিয়েছে, তা অস্বীকার করছে। চীনের রাষ্ট্রদূত বলছে চীন এগুলোতে অসুবিধা করছে না, বরং এর চেয়ে বড় বাস্তবতা হচ্ছে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে, এই যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। এর নৈতিক কোনো ভিত্তি নেই। এই যুদ্ধ যত সম্ভব যত দ্রুত পারা যায় বন্ধ করা উচিত। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ থামানো উচিত। এবার এরকমই জবাব দিয়েছে চীনের রাষ্ট্রদূত। বন্ধুরা, তার মানে চীন সরাসরি এই যুদ্ধের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিল এবং পরিষ্কার একটা অবস্থান নিল। এখন চীনের এই অবস্থানের প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে কত দূর যায়, কি হয়, কোন দিকে যাচ্ছে, সেটা এখন দেখার বিষয়। বন্ধুরা, চীন কিন্তু কিছুদিন আগে দুটো বার্তা দিয়েছে। একটা বার্তা আমেরিকাকে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করেছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন চীনকে, যে চীন যদি, মার্কিন প্রেসিডেন্ট যখন চীনকে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন ওই চীনের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছিল, ইরান স্পষ্ট থেকে তেল বন্ধ না করে তাহলে চীনের উপর 100% শুল্ক আরোপ করবে। ইরানের কাছে যদি তেল কিনা বন্ধ না করে ইরানের কাছ থেকে, চীনের উপরে 100% শুল্ক আরোপ করা হবে। এরকমই একটা হুঁশিয়ারি দিয়েছিল চীনকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তোমরা 100% কেন, 200% দাও, অথবা যত খুশি দাও, আমরা আমাদের মতো করব। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চর্চা করব। তোমরা যা পারো করো, আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করতে আসো না। এছাড়া সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, তোমরা মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস সম্পদ অক্ষত রাখতে চাইলে ইরানের উপর আমেরিকার হামলা বন্ধ করার ব্যবস্থা করো। আমেরিকাকে বলো তারা যেন ইরানের উপর হামলা বন্ধ করে। চীনের বার্তা কিন্তু এগুলোই ছিল, স্পষ্ট ছিল। তার মানে চীন ক্রমেই তার অবস্থান পরিষ্কার করছে ইরানের পক্ষে, এবং এটা চীনের সাথেই করতে হবে। বন্ধুরা, এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে।
আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর সাথে একেবারে মিশে যেতে চেয়েছিল। অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দাদের হাতে যত তথ্য থাকবে সব আমেরিকাকে দেবে, আর আমেরিকাও একই কাজ করবে ইসরায়েলের সাথে। অর্থাৎ সমন্বয়টা একদম অঙ্গাঙ্গিভাবে মিশে যাবে, জড়িত হয়ে যাবে। সামরিক বাহিনীর যে সক্ষমতা, আমেরিকার হাতে যে অস্ত্র থাকবে তাই থাকবে ইসরায়েলের হাতে। এরকম এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা ছিল কংগ্রেসে। এই নিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে মার্কিন সিনেটে। সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা এর চরম বিরোধিতা করেছে এবং দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে। সিনেটে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট পড়েছে 50টি, আর প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মাত্র 46টি। এই প্রস্তাব সিনেটে পাশ করার জন্য ভোট দরকার ছিল 60টি এবং 100টি ভোটের মধ্যে, কিন্তু এই প্রস্তাব পাশ হলো না। তার মানে এই প্রস্তাব সম্ভবত আর প্রতিনিধি পরিষদে আলোচনা হতে পারবে না, এটা আইনে পরিণত হতেও পারবে না। তার মানে বোঝা যাচ্ছে এখনো ডেমোক্রেটরা ইসরায়েলের পক্ষে একদম অন্ধভাবে চলে যায়নি এবং এই ইরান যুদ্ধকেও তারা সমর্থন করছে না। বন্ধুরা, আর একটা মজার ব্যাপার হচ্ছে এই বিল এবং সামরিক বাজেট বাড়ানোর ব্যাপারে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল সিনেট দুটোই নাকচ করে দিয়েছে। সামরিক বাজেট বাড়ানো আরো কাজের প্রস্তাবগুলো পাশ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবলীলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন, কিন্তু সেই সুযোগটা সম্ভবত তিনি আর পাচ্ছেন না, অন্তত এই সিনেট থেকে। সুপ্রিয় দর্শক, আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে মোটামুটি একটা সংঘাত শুরু হয়ে গেছে এবং এই সংঘাত আরো মারাত্মকভাবে হতে পারে। ইয়েমেন সৌদি আরবের আকাশের উপরে অবরোধ আরোপ করেছে। তারা বলছে সৌদি আরবের আকাশের কোনো দেশ যেন বিমান পরিচালনা না করে যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ইয়েমেনের আকাশের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের আকাশের উপর এই অবরোধ কার্যকর থাকবে। তার মানে সৌদি আরবের আকাশে যদি কোনো দেশ বিমান পরিচালনা করে, সেই বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালাতে পারে ইয়েমেন। তাহলে দুই পক্ষের ভেতর যুদ্ধ আরো মারাত্মক আকার ধারণ করতে পারে, অনিবার্য হয়ে উঠতে পারে। বন্ধুরা, এর ভেতরে যদি কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং একটা মীমাংসায় না আসা হয়, তাহলে ইয়েমেন ও সৌদি আরবের ভেতরে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। যদি ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে পাকিস্তান কি সৌদি আরবের পক্ষে যুদ্ধে জড়িয়ে যাবে? তার মানে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকিস্তান বাধ্য হবে। সম্প্রতি সৌদি আরবের সাথে পাকিস্তানের যে চুক্তি হয়েছে তাতে বলা আছে সৌদি আরবের উপর কোনো দেশের হামলা পাকিস্তানের উপর হামলা বলে ধরে নেওয়া হবে, আর পাকিস্তানের উপর হামলা সৌদি আরবের উপরও হামলা বলে ধরে নেওয়া হবে। তা সৌদি আরবের সাথে যদি ইয়েমেনের যুদ্ধ হয়, তাহলে পাকিস্তান আলটিমেটলি এখানে জড়িয়ে যেতে বাধ্য। অথচ পাকিস্তান ছিল মধ্যস্থতাকারীদের ভূমিকায় এবং সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে চলে গিয়েছিল। তার একটা আলাদা মর্যাদার আসন ইতিমধ্যে বিশ্ব মিডিয়া, বিশ্ব দরবারে, বিশ্ব নেতাদের সামনে তৈরি হয়ে গেছে। এই অবস্থায় যদি সৌদি আরব যদি ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু করে, তাহলে পাকিস্তান সেই মর্যাদা হারিয়ে যুদ্ধে যোগ দেওয়া দেশ হিসেবে পরিগণিত হতে পারে। পাকিস্তান এই কাজটা করবে কি না এবং পাকিস্তান এই পরিস্থিতি এড়ানোর জন্য কি করতে পারে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখন পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার একটা কৌশল মনে হচ্ছে। তাহলে এই কৌশলটা খাড়া করুক। ইসরায়েল চাইছে না পাকিস্তান মধ্যস্থতা করুক। ভারত চাইছে না মধ্যস্থতা করুক। আরো কোনো দেশ হয়তো এরকম চাইছে না
পাকিস্তান মধ্যস্থতা করুক। সংযুক্ত আরব আমিরাতও সম্ভবত চাইছে না পাকিস্তান মধ্যস্থতা করুক। তাহলে আসলে পেছন থেকে কলকাঠি নাড়ছে কে এবং পাকিস্তান এই জায়গায় আসলে কি করবে, এই প্রশ্ন রেখেই আমি আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, পাকিস্তানকে আসলে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য পেছন থেকে আসলে কারা কলকাঠি নাড়ছে, সেই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করি আপনারা উত্তর দিবেন, আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আপনারা থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।